মধ্য দুপুরবেলা সবে ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়েছি। আশেপাশে একটা বাসও নেই। সূর্যের অতিরিক্ত তাপ মাথায় পড়ছে, গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে টোটো বা কিছু একটা পেলে উঠে পড়ব। হঠাৎই একটা লোক এসে আমার সামনে দাঁড়ালো। আমি থমকে দাঁড়ালাম। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটির হাতের কাগজ এগিয়ে দিয়ে বিনয়ী কণ্ঠে বললেন, এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যাম? আমি ওনার বাড়ি দেওয়া কাগজে চোখ বোলালাম। হিজিবিজি লেখা ভালো করে বুঝতে হাতে ঢিললাম। পুরো কোচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে কেবল। মাথা ঘামানোর মতো কোনো ব্যাপার ছিল না, তাই তাকাইনি। গাড়ির দরজাটা খুললো কয়েক সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাত খপ করে ধরলো। আমি ভোরকে ভয় পেয়ে তাকানোর মাত্রই আগন্তুক ব্যক্তিটাই রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমাকে। প্রচণ্ড আতঙ্কে আমার কলিজা চলকে উঠল। হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামলো। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো। আগত পরিস্থিতিতে আন্দাজ করার আগেই দুনিয়া অন্ধকার করে চোখ বুজে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একজন ভারী কণ্ঠে কাউকে বলছে, স্যার, ম্যাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখে জলের ঝাপটা পড়ে চোখ খুলে তাকালাম। এটুকুতে নিজেকে কেমন দুর্বল আর আধমরা বলে মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টিতে দেখি মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলি পুরুষালী অবয়ব। অবাক হয়ে পূর্ণ দৃষ্টি দেখলাম। মুহূর্তেই পেছনের সব ঘটনাগুলো মাথায় চাড়া দিয়ে উঠল। হঠাৎ একটা লোক এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা, কেউ একজন গাড়ির মধ্যে থেকে আমাকে টেনে নেওয়া, সবটা মনে পড়তেই তীব্র ভয়ে কাঁপাকাঁপি করা শুরু করলাম। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু কেন? আমার বাবার তো এত টাকা পয়সা নেই, না আমি কোনো ধনী ব্যক্তির মেয়ে, তবে কেন? এই কেনের উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার হলেও দেখে নিলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোককে দেখে আত্মা শুকিয়ে গেল। এরা কি চায়? কেন ধরে এনেছে আমায়? আমার অত্যাধিক ঘামর্ত চেহারা বারবার ঢোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, ম্যাডাম জল খাবেন? আমি বিস্ময়ে টুপটাপ পাতা ফেললাম চোখের। এত সুন্দর করে কোশ্চেন কোনো কিডন্যাপ কি করতে পারে? মনে হলো ওরা কিডনি পাচারকারী, তাই জন্য আমাকে জল খায় সুস্থ রাখতে চাইছে। এই আকাশ কুসুম ভাবনাতেই আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই লোকটি আরেকটি লোকটিকে ইশারা দিয়ে জল আনতে বললেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে এক বোতল জল নিয়ে আসলো। রীতিমতো বোতলে ছিপি খুলে হাতে দিল আমায়। কম্পিত হস্তে আমি ধরেই চুমুক বসালাম। ঢকঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলাম, আমাকে এখানে কেন আনা হয়েছে? পাশ দিয়ে অন্য একটা লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হয়ে গেল এই লোকের কথা শুনে। মানে তোরা হার্ট অ্যাটাক করার মতো অপহরণ করে এনে আর জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছি তাতে আমি মরেও যেতে পারতাম। আমি তিরিক পেঁচেছে ভয় ডর ক্ষণিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছ থেকে? এই মুহূর্তে আমি চেয়ারে বসে, বাকি লোকগুলো আমার চারপাশে ঘিরে। প্রশ্নটা করায় একে অন্যের মুখে তারা চাওয়াচাই করলো। তখন একজন বলে উঠল, টাকার জন্য আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভুরু কুঁচকে ফেললাম। টাকার জন্য আনা না হলে আমার চেহারা দেখে এনেছে? তৎক্ষণাৎ কিছু আগেই কিডনি পাচারের কথা ফের মাথায় চাকা দিয়ে উঠলো। এর মানে সত্যি এরা আমার কিডনি নিয়ে নেবে? ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কণ্ঠে বললাম, তাহলে কেন এনেছেন? স্যারের অর্ডার ম্যাম। আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসলো। কোন স্যার? ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে শোনো তো আমার কথা। পুরো কথাটা সম্পূর্ণ না করে নিজেই থেমে যাই। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে? সেই কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বোলালাম চারিপাশে। দুটো সোফা, একটা চেয়ার, আর একটা ফুলদানি, আর একটা ড্রেসিং টেবিল। এছাড়া ঘরে আর কিছুই নেই। দেয়ালগুলো পুরনো, জায়গা জায়গা থেকে রং খসে পড়ছে। আমি ঠিক কোথায় কিছু বুঝে উঠতে পারলাম না। তখনই বাইরে থেকে একটা রাজভরী কণ্ঠ ভেসে আসলো, জেহব স্যার এসে গেছেন। জেহব নাম যার, তিনি দৌড়ে গেলেন দরজার কাছে। সিটকিনি টানলেন দ্রুত। আমি জেহব লোকটার
পেটের ফাঁক দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করছিলাম কণ্ঠস্বর কেমন শোনা শোনা লেগেছে। তাছাড়া স্যারটা কে যে আমার মতন এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করলো? কি আছে আমার কাছে? আমার ব্যাগে হাতালে 10 টাকা 6টা নোট ছাড়ার কিছুই পাওয়া যাবে না। ঠিক সেই সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালেও সজাগ হলাম নিমেষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত এক মুখখানি দেখেই শরীর হিম হয়ে এলো। জীবন চাঙ্কুক? উনি কিডন্যাপ করেছে আমাকে? ভাবতে আমার মাথা ঘুরতে শুরু করলো। উনি দরজা ছেড়ে ভেতরে এসে ঢুকলেন, হাতে কিছু শপিং ব্যাগ। কিছু বলতে হলো না, ঘরের লোকগুলো সবাই একে একে বেরিয়ে পড়লো। চাঙ্কুক দরজা লাগালো, ওপর নিচ দুটো সিট কিনে দিল। এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা পায়ের শব্দ কাঁপিয়ে তুলছে আমায়। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এরকম হবে বুঝতে দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আরেকটু কাছাকাছি আসতেই আমি তড়াক করে উঠে দাঁড়ালাম। লাফিয়ে গেলাম রুমের এক কোনায়। আঙুল তুলে চিৎকার করে বললাম, খবরদার আমার কাছে একদম আসবেন না। পরপর ঘটনাগুলো ভেবাচেকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁট একপাশে বেঁকে গেল ওনার। মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার চিৎকার করাটা তাচ্ছিল্য মনে করেছেন উনি। খুব রাগ চেপে ধরলো আমার। উনি আরেক পা বাড়াতে খিটমিট করে বললাম, এই করবেন না বলছি, খুব খারাপ হয়ে যাবে। তিনি ভুরু নাচালেন। তাই ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস অতি নিমেষে নিভে গেল। উঁচু করা আঙুলটা নামিয়ে নিলাম। ভয় লাগলো, উনি আমার ক্ষতি করবেন না তো? কঠিন চেহারায় নিমেষে নরম হয়ে গেল আমার। অনুরোধ করে বললাম, আমাকে প্লিজ যেতে দেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতে শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতেই বললেন, কে বলেছেন আপনি করেননি? আপনি আমার যা ক্ষতি করেছেন তা আর কেউ কখনো করেনি। কি করেছি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে বললেন, এগুলো পরে তৈরি হন, ওদিকে ওয়াশরুম। ওনার শান্ত সুন্দর কণ্ঠ শুনে একটু অস্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করতো না, নিশ্চয় এসেই ঝাঁপিয়ে পড়তো। নাকি বলে পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন? আমি তাড়াতাড়ি তাকে জিজ্ঞেস করলাম, কি আছে এতে? নিজেই দেখে নিন। আমি জিভ দিয়ে ঠোঁট ভেজালাম, দাঁড়িয়ে রইলাম তবু। উনি না শুনলে যাবো কেন? আশ্চর্যভাবে আমার মৌনতা বুঝে তিনি সরে দাঁড়ালেন। আমি চটজলদি গিয়ে ব্যাগ হাতালাম। বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ে বেনারসি গয়না আর সাজার টুকিটাকি জিনিসপত্র রয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ল। দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকেই চেয়ে আছেন। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল, কেন জানি না। এগুলো কি হবে? উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কি হয়? বেনারসিতে কি করে সেটা আমিও ভালো করে জানি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাকে এই বেনারসি কেন পরতে হবে? কেন পরতে বলা হচ্ছে আমাকে? আমার কণ্ঠে তেজ। উনি ভনিতা ছাড়াই বলে দিলেন, আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কোণে, তাই বেনারসি পরবেন। সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে কথাটা ঠিক ভালো ঠেকলো না। নাক মুখ কুঁচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিক বিরক্ত হলেন। ফোঁস করে শ্বাস ফেলে বললেন, এটা রেজিস্ট্রি অফিস, আজ এই মুহূর্তে আপনার সাথে আমার বিয়ে। এত কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝাঁঝা করে উঠলো, চোখের সামনে পুরো পৃথিবীটা দুলছে। আর্তনাদ করে বললাম, কি বলছেন এসব? আপনি আমাকে বিয়ে করবেন? কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমেষেই হারিয়ে গেল। তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে। খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না তে। বিয়ে আপনাকে আমাকেই করতে হবে। মগের মূল্যক নাকি? আপনি যা বলবেন তাই হবে? এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। সাথে সাথে উনি আমার কবজি চেপে ধরলেন, হ্যাচকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে, আর দাঁত চেপে বললেন, আমাকে রাগাবেন না তে। জোর করে তুলে এনেছি বলেই জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে আমার বেশি সময় লাগবে না। ভালোই। আমি মাঝপথে খেপে বললাম, কিসের ভালোই? আপনার লজ্জা করে না তুলে এনে আবার বড় মুখ করে বলতে? একটা মানুষ কিভাবে এতটা নীচ হতে পারে ভাবতে পারছি না। একদিনের দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন,
বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সে বিয়ে না করতে চাইলে তাকে তুলে আনছেন। ছি। উনি তীব্র বেগে আমার হাত আরো জোরে চেপে ধরলেন। হাতের জায়গাটা ওনার আঙুলের ছাপ বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেললাম। হ্যাঁ, আমি নীচ। আপনার জন্য একবার কেন, প্রতিবার নীচ হতে রাজি আছি, কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দেবো। সেটা কখনোই হবে না। আমার সাথে বিয়ে হবে আপনার, আর এক্ষুনি। এতক্ষণ ভালোভাবে বললাম, আপনার কাছে ভালো লাগেনি, চাইলে আবার দ্বিতীয় রূপটা আপনাকে দেখাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমি কিছুটা হেসে জবাব দিলাম, যা ইচ্ছা করুন, যা মন চাই বলুন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো এরকম মানুষকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো। উনি প্রচন্ড রেগে ধমক দিয়ে বললেন, শাট আপ। ধমকে কেঁপে উঠলাম আমি, ধরপড়িয়ে উঠল হৃৎপিণ্ড। উনি চল কটমট করে বললেন, বেশ, বিয়ে আপনাকে করতে হবে না, আপনি বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, গিয়ে যখন জানবেন আপনার কারণে জিমিনার সুগার বিয়ে ভেঙে গেছে, তখন। আমি বুঝতে না পেরে বললাম, মানে সহজ, সুগা আমার কথায় সব শোনে। আমি না চাইলে ও তোমার বোনকে বিয়ে করবে না। কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না, একটু না, বরং হেসেই বলে, তাই নাকি? মানুষকে বোকা বানানো আর কি পদ্ধতি আপনার কাছে আছে মিস্টার জিয়ন জাংকুক? থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনার এসব কথায় আমি মাইন্ড চেঞ্জ করতে পারবো না। উনি সূক্ষ্ম হেসে বলেন, গ্রেট। জিয়ন জাংকুকের স্ত্রী এরকম অ্যাটিটিউড না থাকলে হয়? অ্যাকচুয়ালি উই আর মেড ফর ইচ আদার। আমি বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই উনি বললেন, আমি মিথ্যে বলিনি মিস্তে, প্রমাণ চাই। ওয়েট। উনি পকেট থেকে ফোন বের করলেন, সুগাদার নাম্বারে ডায়াল করে লাউডে দিলেন। রিং হচ্ছিল। দুবারের মাথায় রিসিভ করলেন সুগাদাদা। কিছু বলার আগেই জাংকুক গম্ভীর কণ্ঠে বললেন, সুগা, তুই আমাকে ভালোবাসিস? ওপাশ থেকে ফটাফট উত্তর এলো, অবশ্যই, আমার থেকে বেশি। কি করতে পারবি আমার জন্য? তুমি যা বলবে দাদা। ভেবে দেখ, যদি কিছু চাই দিতে পারবি তো? কেন পারবো না? তুমি আমার প্রাণ চাইলেও আমি দিতে রাজি। বলে দেখো একবার। জাংকুক আমার দিকে চেয়ে কথা বলছিল, জিমিনের সাথে তোর বিয়েটা হোক, আমি চাই না এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই। ও পাশে ক্ষণিকের নীরবতা। সুগা দাদা থমকে রইল, খানিকক্ষণ পর বলে উঠল, কিছু হয়েছে দাদা? জাংকুক আমার দিকে চেয়ে বললেন, কিছু হয়নি, তুই বিয়ে ভেঙে দে। সুগা একটু চুপ করে বলল, ওকে, তুমি যা চাইবে দাদা তাই হবে। এটুকু শুনে আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। সত্যি সত্যি সুগা দাদা মেনে নিলেন? ঠিক শুনলাম আমি? এ কেমন ভালোবাসা ওনার! এই অবধি ওনার সাথে আমার বহুবার ফোনে কথা হয়েছিল। দেখা হলো সেই দিন, যখনই কথা বলতাম দাদার জিভের ডগায় দিদির কথা সবসময় থাকতো। মনে হতো দিদি তার সব, অথচ সেই মানুষটি তার দাদার জন্য নিজের ভালোবাসার মানুষকে। আমার তাৎক্ষণিক দিদির চেহারাটা মনে পড়লো। বিয়ে ভেঙে গেলে দিদি সবার কাছে ছোট হয়ে যাবে। আমি তো দেখছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল। দিদির তো বিয়ে ঠিকও হয়ে গেছিল অন্য এক জায়গায়। কত অনুরোধ, কত কিছু সামলে শেষমেশ বাবা মেনে নিলেন। এই নিয়ে কথাও কম শুনতে হয়নি দিদির। সব থেকে বড় কথা, দিদি ভয়ানক কষ্ট পাবে, সইতে পারবে না। সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দিদি আমার সামনে বসে কাঁদছে, সুগা দাদার শোকে সে ধুকে ধুকে মরছে। না না, আমার জন্য দিদিকে কষ্ট পেতে আমি দেব না, কিছুতেই না। আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে জাংকুকের দিকে তাকালাম। ফোনের লাইনে তখনও সুগা দাদা হ্যালো হ্যালো করছে। জাংকুক চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার সূক্ষ্ম বাদামি চোখগুলো আমার সব থেকে বড় নিকৃষ্ট চাহনি মনে হলো। ঠোঁট কামড়ে জবাব দিলাম, আমি রাজি। জাংকুক অধর যুগল বেগকে ফের হাসলেন, বিশ্বজয়ের হাসি দিলেন। খুশি হাসিটা আমার গা জ্বলে উঠল। চোখ ফিরে নিলাম ওনার দিক থেকে। উনি সুগা দাদাকে তুষ্ট কণ্ঠে বললেন, থাক, বিয়ে ভাঙার কোনো দরকার নেই, মজা করছিলাম তোর সাথে। সুগা দাদা হয়তো অবাক হয়েছেন, কথা বললেন না অনেকক্ষণ। এরকম লোক মজা করবেন আসলেই? এ কথা কি মানানসই? শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো একটা শ্বাস টেনে বললেন, সত্যি বলছো দাদা? যাক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানো, তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো। রাখছি এখন। জাংকুক লাইনটা কেটে দিলেন, দৃষ্টি তখনও আমার দিকে। ফোন কান থেকে নামিয়ে আমাকে বুড়ো উঁচিয়ে বললেন,
দাঁড়িয়ে আছো কেন? তৈরি হ, আমি অপেক্ষা করছি। বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অডেল ঘৃণা চেপে বসলো। আর ব্যাগগুলো নিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। কাঁদতে কাঁদতে শাড়িটা জড়ালাম গায়ে। ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন। মনে মনে ঘোষণা করলাম, এই লোকটাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। দরজা খুলতেই দেখলাম জাঙ্কুক সোফায় বসে, এক পা ওপরে তোলা, অন্য পা ধীরে ধীরে নাড়াচ্ছেন। ফোন কাটছেন মনের সুখে। ইচ্ছে করলো পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই। থমথমে মুখ, ভেজা চোখ নিয়ে আমি বাইরে এলাম। শব্দ পেয়ে উনি চোখ তুললেন। ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি। অস্বস্তি হচ্ছিল ভীষণ। জাঙ্কুক উঠে এসে কাছে দাঁড়ালো, ঠিক আমার সম্মুখে। পা থেকে মাথা অবধি দেখে বললেন, বউয়েরা দেখতে এত সুন্দর হয়? আমি উত্তর দিলাম না। অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম। উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বললেন, এখনো রাগ হচ্ছে তো? রাগ করুন যত ইচ্ছে। যখন এই আমিটাকে আপনাকে পুরোপুরি ভাবে জানবেন, কথা দিচ্ছি আপনার সব রাগ ক্ষোভ উড়ে যাবে, আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায়, বুঝলেন? এই সুন্দর কথাটাও আমার উপর প্রভাব ফেলেনি। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেল। মহা বিরক্ত ফুটে উঠল চোখ মুখে। উনি তাতে ভ্রুক্ষেপ দিলেন না। খপ করে আমার হাতটা চেপে ধরে হাঁটা ধরলেন। যেতে যেতে বললেন, এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে। উদাস মনে আমি রেজিস্ট্রি পেপারে সই করলাম। কি লেখা, কি কি বলেছেন কিছু জানি না। দেখি উনি। বিয়ে শেষে জাঙ্কুক আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি রেগে মেগে তাকানোর চোখ দিয়ে সামনে ইশারা করলেন। আমি কপাল কুঁচকে তাকাতেই ক্লিক হলো ক্যামেরায় বন্দি ছবি। সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম। কড়া কণ্ঠে বললাম, বিয়ে হয়েছে কি যখন তখন গায়ে হাত দেবেন? এরপর হনন করে বেরিয়ে পড়লাম রেজিস্ট্রি অফিস থেকে। কোনো তোয়াক্কা করলাম না জাঙ্কুক নামক ব্যক্তিকে জানার। আমার মাথায় তখন চিন্তা, অনেক চিন্তা। বাবা মা দিদি এরা জানলে কি হবে, কেমন হবে তাদের প্রতিক্রিয়া। সকালে বড় মুখ করে বিয়ে করব না বলে আসলাম। এই বিকেলের মধ্যেই বধূ বেশে ওনাদের সামনে কিভাবে দাঁড়াবো? আত্মীয় স্বজন জানলে ছিচি করবে, বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে। আর কত কি যোগ করবে তার সাথে কে জানে। পৃথিবীর সব রাগ ভর করলো জাঙ্কুক নামক ওই ব্যক্তিত্বের উপর। সব কিছুর জন্য ওই মানুষটি দায়ী, মানে আমার সবেমাত্র হওয়া স্বামী।